আরো কয়েকজন এসে গেলেই আমি বলা শুরু করব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করেই আ প্রেস কনফারেন্স তো উনি এখন আর করেন না। উনি যেটা করলেন সেটাকে বলে হচ্ছে আ ফেসবুকে উনি লাইভ হয়েছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ করে ফেসবুকে কেন লাইভ হলেন আপনারা জানেন যে আজকে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভাপতি অনেক, অনেক ভেবে আদরের চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রাজ্য সভাপতি হয়েছিলেন। তিনি কিনা শেষ পর্যন্ত আর সভাপতিত্ব ছেড়ে দিলেন। মানে শুধু সভাপতিত্ব ছেড়েছেন এটা নয়, সেই সঙ্গে বলে দিয়েছেন যে দলের যেখানে তার সই করার যে অধিকার রয়েছে সেগুলোও তিনি ছেড়ে দিচ্ছেন। মানে একটা দল তো বলা যাবে না। আসলে একটা পেশা। আমি বরাবর বলি তৃণমূল একটা পেশার নাম। সেই পেশাটায় একটা দোকান, যে দোকান ঘরটায় খদ্দের হচ্ছিল না। তবু ওই ঘুরতে কেউ ২ একটা জিনিস হয়তো খরিদ করলো। এই যে পেশাতে এটাও আর চলছে না। এই পরিস্থিতিতে আজকে রাজ্য সভাপতি যাকে করা হয়েছিল, রাজ্য রাজনীতিতে যিনি লিপস্টিক কাকিমা বলে পরিচিত, চন্দ্রিমা ভট্টাচার্য, তার সাজগোজ নিয়ে প্রশ্ন তুলতে চাইছি না, তার পরিচয়টা তাকে আড়ালেই এটা বলা হয়। লিপস্টিক কাকিমা, তিনি কেন ছেড়ে দিলেন এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে তার কাছে কি হয়েছে? আমি আজকে আপনাদের বলব যে এই চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে এমন ভয়ানক অস্ত্র রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা কালীঘাটের যে বন্দ্যোপাধ্যায় পরিবার এবং এই যে কালীঘাট তৃণমূল তার সারে সর্বনাশটা হয়ে গেছে আজকে। এবং মমতা ঠিক করলেন যে আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না। এটা বলুন না কত ঝুঁকি তিনি নেবেন? একটা মানুষ কতবার নিজের মুখ পোড়াতে পারেন? একটা লিমিট আছে তো। যাকে এই কমিটিতে রাখছেন দুদিন বাদে সে পালাচ্ছে। আজকে চন্দ্রিমা ভট্টাচার্য পালালেন। এর আগে মমতার প্রিয় ভাই জ্যোতিপ্রিয় মল্লিক বালু পালিয়ে গেছে। তারপরে অরূপ বিশ্বাস পালিয়ে গেছে। মানস ভূঁইয়া বলছে রাজনীতি করব না। মানে যাকে তিনি ডাকছেন, সুব্রত বক্সী বলে দিয়েছেন তিনি অসুস্থ, তিনি এখন আর কিছু করতে পারবেন না। কিন্তু এই চন্দ্রিমা ভট্টাচার্যের চলে যাওয়াটা একটা মারাত্মক বিষয়। আপনাদের একটা কাগজ আমি দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা হতে চলেছে এই পিসি আর ভাইপোর। আমি অনেকদিন এই পিসি ভাইপো নিয়ে আজকাল আর প্রতিবেদন করছিলাম না, কিন্তু আজকে আমি লাইভে চলে এলাম যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন, আমি সর্বভারতীয় সভাপতি পদে আছি, মানে চেয়ারম্যান, কিন্তু সেটা তো খাতায় কলমেও নয়। কারণ নির্বাচন কমিশনের কাছে দুটো চিঠি জমা পড়েছে। একটাই তিনি সভাপতি, আর একটাই অরূপ রায় সভাপতি। কে সভাপতি এটার বিবেচনা হবে। সোমবারে ওই চিঠিপত্র দিতে হবে, তার কাজকর্ম চলছে, তারপর সুপ্রিম কোর্টে মামলা হতে পারে। এবং এই ধরনের মামলায় সাধারণত সুপ্রিম কোর্ট কিছু বলে না। এটা কমিশন ঠিক করবে কার হাতে প্রতীক, কার হাতে দল, কার হাতে সাইনবোর্ড, কার হাতে পোস্টার ব্যানার এগুলো যাবে সেটা তারা ঠিক করবে। কমিশন ঠিক করবে। জ্ঞানেশ কুমারের সঙ্গে ইতিমধ্যেই এই যে তৃণমূলের রিফলা দেওয়া যে তৃণমূল, ঋতব্রতর তৃণমূল, তারা গিয়ে চিঠিপত্র জমা করে এসছে। কিন্তু একটা জিনিস দেখুন, মমতা বলছেন যে আমি সর্বভারতীয় সভাপতি, আমি রাজ্য সভাপতি। মানে রাজ্যের তিনি কোথায়? তিনি তো ভবানীপুরেও হেরে গেছেন। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ব্যানার্জি ফ্যামিলির তিনি প্রেসিডেন্ট হলেন। কারণ তৃণমূল কালীঘাটেই শুরু, কালীঘাটেই শেষ। আবার একটা নতুন শৃঙ্খলা রক্ষা কমিটি করেছেন। তাদের কে আছে? দোলা সেন, ডেরেক ওব্রায়েন, অসীমা পাত্র, সুভাষিস চক্রবর্তী, শোভনদেব চট্টোপাধ্যায়। কার শৃঙ্খলা? কে দেখবেন? কে রয়েছে তার সঙ্গে? কেউ তো নেই। আপনারা এই লাইভে আপনাদের প্রশ্ন করতে পারেন, তারও উত্তর আমি দেব যে চন্দ্রিমা ভট্টাচার্যের এই যে চলে যাওয়াটা, এইটা এই মমতা ব্যানার্জি যে তৃণমূল, এই মমতা ব্যানার্জি তৃণমূলের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠলো। দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিককে কর্মসমিতির সদস্য করা হয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক হেরে গেছেন। তবু করা হয়েছিল। তিনি বলছেন, "আমি নেই। অনেক হয়েছে, আমি আর পিসি কেন? রাজনীতিতেই নেই।" আচ্ছা, অরূপ বিশ্বাস দীর্ঘদিন ধরে টলিউড কাঁপিয়েছেন, সব প্রচুর কিছু করেছেন। মানে অভিনয় না করেও তিনি টলিউডের নায়ক। ভাইকে নিয়ে, ভাই জেলে, তিনি বাইরে, কিন্তু রাজনীতি করবেন না। উল্টে যেটা করে দিয়েছেন যে যেহেতু তিনি দলের কোষাধ্যক্ষ ছিলেন, তাই দলের সব অ্যাকাউন্ট গুলোকে ফ্রিজ করার জন্য চিঠি দিয়ে তারপরে তিনি বিদায় নিয়েছেন। এবার যে সমস্যাটা তৈরি হয়েছে, মহিলা তৃণমূলের প্রেসিডেন্ট কাকে করেছিলেন? তিনি করেছিলেন অনেক দিনের সঙ্গী মালা রায়, যিনি একই সাথে কাউন্সিলর আবার এমপি, কলকাতা দক্ষিণ, মমতারই যে
আসন সেখানকার, মানে যেখান থেকে তিনি আগে সাংসদ হয়েছেন, তিনি এখন একটা অন্য দলে, তিনি তো এখন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বলে কি একটা দল না কি আছে, সেখানে জয়েন করেছেন। যুবর প্রেসিডেন্ট সায়নী ঘোষ, তিনি দলে নেই। মানে এই যে একের পর এক মানুষের চলে যাওয়া, আগেই গোটা রাজ্যের মানুষ ইতিমধ্যেই ছেড়ে চলে গেছে, কেউ নেই তৃণমূলের পাশে। 208টা আসনে বিজেপি জিতেছে, আরো সবাই মিলে তৃণমূলের শক্তি 80। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চন্দ্রিমার হাতে মারাত্মক অস্ত্র। তবে অনেক অস্ত্র আছে চন্দ্রিমার, আমি একটা আগে আপনাদের দেখাই। দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি, পিসি ভাইপোর দোকান এমনিতেই বন্ধ, যা একজন দুজন খদ্দের আসে সেটাও বন্ধ হয়ে যাবে। এরপরে ওই দোকানে একদম লিখে রাখুন, ওই দোকানে সকাল সন্ধ্যে ধূপ ধুনো দিতে যদি কেউ আসে, তার নাম বেলেঘাটার কুণাল ঘোষ। তারও কিন্তু আর কিছু নেই এখন রাজনীতি ছাড়া, সাংবাদিকতা করতেন সেসব সব গেছে, এখন শুধু এটা করেন রাজনীতি না কূটনীতি। মানে এই যে কালীঘাটের দোকান, ঝাড়পোছ করার লোক নেই, পাওয়া যাবে না আর কোনোদিনও। এইসবের জন্যই তো এই চন্দ্রিমাকে বসিয়েছিলেন, চন্দ্রিমা হেরে গেছেন। তাই হেরো চন্দ্রিমা, তাকে কে দেখবে, কে বুঝবে? ঠিক আছে, তোমাকে একটা ওই রাজ্য সভাপতি নামের একটা পুতুল বানিয়ে রেখে দিলাম, আসলে তো আমি আর ভাইপো মিলেই চালাবো দলটা, সুতরাং তুমি থাকো, তুমি থাকো। এই যে থাকো করে রেখে দেওয়া হয়েছিল, সেটা আর থাকতে চাইলেন না, তিনি পদত্যাগ করলেন, সঙ্গে অ্যাকাউন্ট। এবার আপনারা দেখাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাবমিশন অফ লেটেস্ট পার্টি কনস্টিটিউশন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রিগার্ডিং বলে, এই যে এটা পাঠানো হচ্ছে 7ই মার্চ 2026 টু শ্রী অশ্বিনী কুমার মন্ডল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই সময় যিনি ছিলেন। তলায় দেখুন সইটা, তৃণমূল কংগ্রেসের পক্ষে সই করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য সই করেছেন, তার মানে প্রত্যেক দলকে প্রতি বছর তাদের দলের একটা সংবিধান নির্বাচন কমিশনকে জমা দিতে হয়, সেখানে যদি কোনো সংশোধন হয়, কিছু হয়, তবে সেটা থাকে। এবার তৃণমূল কংগ্রেসের যখন সংবিধান তৈরি হয়েছিল, আমার কাছে প্রথম চিঠিটা আছে, আপনাদের অন্য কখনো দেখাবো, তাতে মুকুল রায়ের সই ছিল, আর তাতে কিন্তু দলটার নাম ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। পরে 2010 সালে, মানে 11 ক্ষমতায় আসার আগে আগে 10 সালে যে চিঠি পাঠানো হচ্ছে, সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে লেখা রয়েছে, সেই চিঠিটা পাওয়া যায় ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। কিন্তু প্রথমে দলটার নাম ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। এরপর কংগ্রেসের অনুকরণে তৈরি ওই কনস্টিটিউশনের মধ্যেই লেখা রয়েছে এই পিসি ভাইপোর এই আসন্ন বিপদের কথা। সেখানে যা যা রয়েছে তাতে ক্ষমতা থাকছে না, ঘাসফুল প্রতীক থাকছে না। এরপরে পিসিকে যদি ভোটে দাঁড়াতে হয় কোনো কালে, আমি জানি উনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন, গুরুতর অসুস্থ হয়ে পড়বেন, নানা অজুহাতেই তিনি এখন সাংবাদিকদের সামনেও আসছেন না, এসব করতে করতে তিনি আর ভোটে দাঁড়াবেন না। কিন্তু যদি দাঁড়ান, তাহলে ইলেকশন কমিশন থেকে তাকে কোনো প্রতীক এরকম বেছে নেওয়ার স্বাধীনতাও দেওয়া হবে না, যে আমি এটাই চাই, যা দেবে তার থেকে নাও। আলু, বেগুন, পটল, মূলো, উচ্ছে, ঝিঙে, কাঁচকলাও দিতে পারে। যদি নির্বাচন কমিশনের যে আহ, নির্দলের যে তালিকা, তাতে যদি কাঁচকলা থাকে, তবে কাঁচকলা প্রতীকে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হচ্ছে আসল বিপদের কথাটা বলি। এই যে ঋতব্রত অ্যান্ড কোম্পানি, অরূপ রায়ের নাম করে যে নতুন তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, এবং তার যে 30 জনের একটা ন্যাশনাল কমিটি তৈরি হয়েছে, তারা যে দলের দাবি জানিয়ে ইলেকশন কমিশনে চিঠি দিয়েছে, সেখানে কতগুলো শর্ত থাকে। একটা দলের অধিকার কার কাছে থাকবে? সবচেয়ে বেশি জনপ্রতিনিধি যে পক্ষে আছে, এবং সাংগঠনিক দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে কজন আছেন। এবার যা দেখা গেল, নির্বাচন কমিশনকে ঋতব্রতরা বলবেন দলের রাজ্য সভাপতি স্বয়ং আমাদের দিকে, চন্দ্রিমা ভট্টাচার্য, এবং তিনি যে গুরুত্বপূর্ণ সেটার প্রমাণ এই চিঠি। এই চিঠি 2026 সালের 7ই মার্চ নির্বাচন কমিশনকে জমা দেওয়া হয়েছে। দলের সংবিধানটা কেমন, লেটেস্ট সংবিধানটা কেমন, সেটা জানিয়ে চিঠি দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অথচ চন্দ্রিমা পূর্ণমন্ত্রী হতে পারেননি কোনোদিনও, প্রতিমন্ত্রী তিনি, অর্থমন্ত্রী হিসেবে ওই বাজেট পেশ করতেন বটে, কিন্তু সেটা কিন্তু পূর্ণমন্ত্রী হিসেবে নয়, কোনোদিনও মমতা সেটা দেননি। এবং মমতা তো 2021 সালে সেই বলেছিলেন না যে আমি ওই ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই বাজেট করে ফেলি। এবার চন্দ্রিমা পদত্যাগের পর শুরু করেছে দিদির বিরুদ্ধে বলা, এতদিন দিদির পা ধোয়া জল ছাড়া
মানে চরণামৃত ভেবেই খেতেন, ওটা দিয়ে হয়তো সকালে ব্রেকফাস্টের আগে একবার, লাঞ্চের আগে একবার, খাওয়ার আগে, খাওয়ার পরে, রাতে শোয়ার আগে দিদির ছবির দিকে প্রণাম টনাম করে ঘুমোতেন। এখন তিনি তো বলবেন, কারণ তৃণমূল তো পেশা, দল নয়, কোনো আদর্শ নেই। প্রত্যেকেই তো স্বার্থের জন্য এসছে, স্বার্থের কথা বলবে। এবারে তিনি বলছেন যে কোনোদিনও বাজেটে কি আছে তা নিয়ে স্বয়ং অর্থমন্ত্রী তার সাথেই আলোচনা করা হতো না। এটাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানতেন না বাজেটে কি থাকছে। উনি খালি বলে দিতে হবেন, এই যে এটা বাড়াও, ওটা বাড়াও, টাকা কোথা থেকে আসবে, কি আসবে, কিচ্ছু উনি জানতেন না। সাধারণ মানুষের কাছে বাজেট পেশ করার আগে একবার একটু চোখ বুলিয়ে নিতেন। তারপর তিনি বলে দিতেন এই পাচ্ছেন, ওই পাচ্ছেন, সেই পাচ্ছেন। আমরা দেখেছি ২০২৪ সালে নির্বাচনের আগে যখন বাজেট পেশ করছেন, তখন অরূপ বিশ্বাসের হাতে করে মমতা ব্যানার্জি একটা চিরকুট পাঠিয়েছিলেন। সেই চিরকুট দেখিয়ে দেখে চন্ডী মাসের চিরকুটটা দেখে তারপরে এটা ডিএ ঘোষণা করেছিলেন ২০২৪ অথবা ২০২৩ এর বাজেটে। এটা হয়। বাজেট তো আমলারা তৈরি করেন, পরীক্ষা করা হয়, কোথা থেকে কত টাকা আসবে। আমাদের সংসারের বাজেটেও কি এরকম হঠাৎ করে কোনো চিরকুট দিয়ে খরচ বাড়ানো যায়? ছাপোষা বাঙালি সেটা করে থাকে? করার অবস্থাই নেই। এইভাবেই যে এই রাজ্যটা চলতো সেটা ক্রমশ প্রকাশ্যে এসে যাচ্ছে। এইবারে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এই চন্দ্রিমার মতো তো আগে অনেকে পদত্যাগ করেছে। যারা হেরে গেছেন তাদের মধ্যে স্নেহাশিস চক্রবর্তী, মমতার ছায়া হয়ে যাওয়া ইন্দ্রনীল সেন, মমতার যেকোনো গাওয়া গানকে যিনি আহা 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 করে হাততালি দিতেন একজন গায়ক হয়েও, তিনি কোথায়? মমতা যখন নতুন নতুন শব্দ তৈরি করতেন, শুভনন্দন, এপাং ওপাং ঝপাং ড্যাং ড্যাং হাম্বা হাম্বা ক্যাকা ছি ছি, তখন যে শিক্ষিত মানুষটা ব্রাত্য বসু আজ হেরে গিয়ে পালিয়ে গেছে। পশ্চিমবঙ্গে আছেন কিনা সন্দেহ। তিনি তো বলেছিলেন দিদির প্রশ্রয়ে যে চাকরি শুধু তৃণমূলের ছেলেরাই পাবে, কি করে পাবে বলবো না, প্রকাশ্যে বলেছিলেন। কিন্তু মমতা ব্যানার্জি প্রকাশ্যে কিছু বলছেন না। মানে ফেসবুকটাকে যদি প্রকাশ্যে না ধরা হয়, সাংবাদিকদের সামনাসামনি কেন হচ্ছেন না? এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যত সাংবাদিক বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী থাকার সময় নবান্নে, সেখানে পোস্ট মানানো সাংবাদিকরা থাকতো, তাদের শিখিয়ে দেওয়া থাকতো কি কি প্রশ্ন করতে হবে। এর বাইরে প্রশ্নের তিনি উত্তর দিতেন না। ভোটের সময় বা ওই ভাইপো ডিম খেয়ে যখন আহত হয়ে গেল তখন ওগুলোকে সাংবাদিক সম্মেলন বলে না, ওটা হচ্ছে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানো। সে তো ইডির ফাইল চুরির দিন তিনি চিৎকার করে করে সন্তু পান যখন জিজ্ঞেস করেছিল তার আগে পর্যন্ত বলছিলেন, তারপর পালিয়েছিলেন। এখন আর কেন সাংবাদিক সম্মেলন করেন না বলুন তো? কারণ এখন সাংবাদিক সম্মেলন হলে আমি যাব, আরো অনেকে যাবে যারা মমতা জমানাতেও পিঠের চামড়া তুলে নেওয়া হবে, হুমকি, প্রাণে মেরে ফেলা হবে, গাঁজা কেস দিয়ে জেলে ভরা হবে, এসব হুমকি সত্ত্বেও যাদের মুখ বন্ধ করা যায়নি, কিন্তু তাদের সাংবাদিক সম্মেলনে ঢোকার অধিকার ছিল না, আজকে তাদের অধিকার প্রতিষ্ঠিত। তাদের মুখোমুখি হতে পারবেন না। এবং এখন তো পাঁচতলা মহল পুরোটাই বিজেপি। অন্যান্য সংবাদ মাধ্যমও এখন খুশি করতে নেমে পড়েছে যারা চিরকাল তেল মেরেছিল। ফলে অনেক প্রশ্নের জবাব দিতে হবে, তাই প্রশ্ন নেই। ফেসবুকে এলেন, বললেন, চলে গেলেন। এবং এরও একটা বিষয় আছে, এটা যে প্রাসঙ্গিক থাকা। একজন রাজনীতিককে তো প্রাসঙ্গিক থাকতে হয়। তিনি কিছু একটা করছেন এটা তো দেখাতে হবে। এমনিতেই দেখুন ইন্ডি জোট বলে যেটা আছে, ইন্ডি জোটের যে উম ঐক্যবদ্ধ ইন্ডি জোট যেটাকে বলা হয়, সেই জোটটা ঐক্যবদ্ধ হয় শুধুমাত্র মিটিং করার জন্য। কোন ভোটে ঐক্যবদ্ধ হয় না। কারণ ওই ইন্ডি জোটের শরিক কংগ্রেস, সিপিএম, তৃণমূল মুখোমুখি লড়াই করেছে। সপা, বসপা, তৃণমূল সবাই মুখোমুখি লড়াই করে। সামনে উত্তরপ্রদেশের নির্বাচন, একটা হতে পারতো যে ইন্ডি জোট যৌথভাবে আমরা চলো উত্তরপ্রদেশে গিয়ে সবাই মিলে হারি। কিন্তু এখন হারার জন্য যদি জোট তৈরি হয়, মমতা ব্যানার্জিকে আর কেউ ডাকবে না। জাতীয় রাজনীতিতে তিনি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছেন। কেউ বিশ্বাস করে না রাজ্য রাজনীতিতে তার কোনো প্রাসঙ্গিকতা নেই। আর সেইটুকু ধরে রাখার জন্য, সেইটুকু বোঝানোর জন্যই তিনি এই মাঝে মাঝে ফেসবুকে আসেন। ভাইপো কোথায়? অত্যন্ত দুঃখের। তিনি তো আমাদের সবার ভাইপো। স্ত্রী, পুত্র, কন্যা কেউ কাছে নেই। শান্তিনিকেতন নামের যে অট্টালিকা, সেখানে রাতে ঘুমোতে যেতে পারেন না। সুমিতের খোঁজে বা অন্য কোনো কারণে কেউ যদি চলে আসে, পুলিশ যদি চলে আসে, ভয়ে তিনি এখন পিসিমনির বাড়িতে গিয়ে ঘুমোন। এটা তৃণমূলের লোকেরাই বলে, এটা তৃণমূলের এই কালীঘাটপন্থী লোকেরাই বলে।
তার হম্বিতম্বি নেই। এখন তিনি প্রাসঙ্গিক থাকতে আবারও একটা এক ফোনে অভিষেক খুলেছেন। আচ্ছা, অভিষেককে কে বিপদে পড়লে ফোন করবে বলুন তো? কেউ করবে না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ ছাড়া আর আইপ্যাক ছাড়া রাস্তা পার হতেও জানেন না। বাড়ি থেকে গাড়ি করে বেরোতেন, গাড়ি থেকেই সবকিছু করতেন। গাড়ির মাথায় উঠে হুমকি দিতেন। প্রচুর মামলা চলছে। কোর্টে যাওয়ার জন্য তাকে সেই রাস্তা ছিনিয়ে নেওয়ার জন্য Google ম্যাপ ভরসা হয়। তিনি রাস্তা পার হতে জানেন না। তিনি কেউ যদি ফোন করে বলে সত্যি করেই কোন জায়গায় বিজেপি কর্মীরা কোন একজন তৃণমূলের কর্মীকে মারধর করছে। মারটার খেয়ে এসে সে এক ফোনে অভিষেক লাগালেন ফোনটা। রিং হচ্ছে। অভিষেক ধরলেন, সব শুনলেন। তারপর কি করবেন? রাস্তায় আন্দোলন করতে নেমে পড়ার ক্ষমতা তার নেই। সেখানে ডিমের ভয়। ডিম নিষিদ্ধ হলে টমেটোর ভয় আসবে। ভয় তো কাটবে না। কিন্তু তার চেয়েও বড় কথা তিনি একটা কর্মীকে বাঁচানোর জন্য যে পুলিশকে ফোন করবেন, কোন পুলিশ অভিষেক ব্যানার্জির ফোন তুলবেন? এতদিনে বেশিরভাগ পুলিশ কর্তা ফোন নাম্বারটা ব্লক করে দিয়েছেন। যাদের কাছে খোলা আছে তারাও কেউ ধরবেন না, ধরতে চাইবেন না। চন্দ্রিমার ওই শেষবার নির্বাচন কমিশনকে যে সংবিধানের প্রতিলিপি পাঠিয়েছিলেন তাতেই তো বলা রয়েছে কোন পক্ষ প্রতীক পাবে সেই মতো মমতা